আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে মুত্তাকিন বিবিএ বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস ম্যাথমেটিক্স এই বইটির খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সূচক ও লগারিদম কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আজ প্রথম পর্বে আমরা সূচক ও লগারিদমের গুরুত্বপূর্ণ বেসিক ও ফর্মুলা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি নবম দশম শ্রেণী এইচএসসির জন্য ইফেক্টিভ হবে এবং বিশেষ করে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য। তো যেহেতু সিলেবাস পরিবর্তন হচ্ছে, সেহেতু এই চ্যাপ্টারটি বা এই বইটি কারোর প্রথম বর্ষে থাকতে পারে, কারো দ্বিতীয় বর্ষে, কারো তৃতীয়, কারো চতুর্থ বর্ষে। যেই বর্ষে থাকুক না কেন, এই বইটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটি একটি গাণিতিক বই। তো প্রথমত আমরা সূচক সম্পর্কিত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো এখন আমরা সূচক সম্পর্কিত সূত্রাবলী আলোচনা করব। প্রথম সূত্র এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এই যেখানে ফোঁটা দেওয়া আছে এটাকে বলা হয় ইন্টু। ইন্টু মানে গুণ, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হবে, অর্থাৎ এই যে এর উপর আছে পাওয়ার এম এবং এর উপর আছে পাওয়ার এন, এম আর এন দুইটা যোগ করতে হবে, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন। আমি যদি তোমাদেরকে এটা ভালোভাবে বুঝিয়ে দিই তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন মনে করো আমি যদি ধরি 2 এর উপর মনে করো আছে 4 ইন্টু 2 এর উপর আছে মনে করো 5। তো এখানে বেস কিন্তু একই, এই যে নিচে যেটা আছে 2, এটাকে বলা হয় ঘাত বা চলক বা পদ বা বেস, বেসও বলা যায় একে। তাহলে এটা দুইটার কিন্তু বেস কিন্তু একই, তাহলে দুইটা গুণ অবস্থা আছে ইন্টু, তাহলে গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে আমাদেরকে 2 লিখে দিতে হবে, উপরে যেই দুইটি পাওয়ার আছে ভাইয়া যেমন 4 এবং 5, দুইটা যোগ করে দিতে হবে, তাহলে 4 যোগ 5। তাহলে 2 এর উপর 5 আর 4 যদি আমরা যোগ দিই তাহলে হবে 9। এখন 9টা 2 গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে। অথবা আমরা যদি তোমাদেরকে অন্যভাবে বুঝিয়ে দিই তাহলে আরো ভালোভাবে তোমরা বিষয়টি বুঝতে পারবে। যেমন মনে করো বি এর উপর পাওয়ার আছে 7 ইন্টু বি এর উপর আছে কিউব, এখানে কিন্তু আছে, তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে বেস লিখে দিতে হবে বি, আর পাওয়ার আছে কত? 7 আর 3, তাহলে দুইটা যোগ করতে হবে, তাহলে 7 প্লাস 3। তাহলে 7 আর 3 দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে ভাইয়া?
10 হবে। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। 1 নম্বর ফর্মুলা। এখন আমরা 2 নম্বর ফর্মুলা দেখব। 2 নম্বর ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পদ কিন্তু ভাগ অবস্থা আছে। তাহলে ভাগের সময় কি হবে? পাওয়ার বিয়োগ হবে। আমরা যেমন 1 নম্বরে দেখলাম গুণের সময় পাওয়ার হয় যোগ, ঠিক একইভাবে ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। তাহলে উপরে যেটা আছে এটা থেকে নিচেরটা বাদ হবে সব সময়। আমরা একটি উদাহরণের মাধ্যমে অঙ্কটি দেখতে পারি। মনে করো a টু দি পাওয়ার আছে 5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3। তো এটাকে তো ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা বেস লিখে দিব a, দুইটার যেহেতু a বেস আছে, তাহলে উপরে যেটা আছে এটা প্রথমে হবে 5 মাইনাস নিচেরটা 3। তাহলে 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত থাকে? 2 থাকে। এটাকে বলা হয় স্কয়ার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখানে যদি আমরা কোনো সংখ্যা লিখি তাও হবে, কোনো সমস্যা নেই। মনে করো আমি একটি সংখ্যা লিখলাম, সাপোজ কত লিখব? 3 লিখলাম। তাহলে 3-এর উপর মনে করো পাওয়ার আছে 7 ডিভাইডেড বাই 3-এর উপর পাওয়ার মনে করো আছে 2। ঠিক একইভাবে এখানে যেহেতু 3 বেস হিসাবে কাজ করতেছে তাহলে আমরা একটা 3 লিখব, আর উপরে পাওয়ার আছে 7, এটা থেকে নিচেরটা শুধু জাস্ট ভাগ দিতে হবে। তাহলে কত হবে? 3 আমি লিখে দেব, 7 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত থাকবে? 5 থাকবে। আশা করি 2 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 3 নম্বর ফর্মুলা আলোচনা করব। 3 নম্বর ফর্মুলা a b টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। আমরা যদি এখানে লক্ষ্য করি a b এর মাঝখানে কিছু নয় মানে কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে এই দুইটার উপরই তো m, তাহলে এটা আমরা আলাদা করে লিখতে পারি। a এর উপর m দিতে পারি, b এর উপরও m দিতে পারি। তো মনে করো আমি একটি অঙ্ক যদি তোমাদের লিখে দিই তাহলে তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আরো। মনে করো এ বি আছে, হ্যাঁ, এ বির ওপর আমি স্কয়ার দিলাম, তাহলে এখানে কিন্তু এ বি গুণ অবস্থায় আছে, এখানে কিছু নাই মানে কি আছে? গুণ আছে। তাহলে এর উপরও হবে স্কয়ার, বি এর উপরও হবে স্কয়ার, তাহলে এ স্কয়ার বি স্কয়ার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমি যদি সংখ্যা দিয়ে লিখি তাও হবে বিষয়টি। মনে করো আমি অন্য কিছু দিয়ে লিখলাম, যেমন মনে করো এক্স ওয়াই আছে, তার উপর মনে করো স্কয়ার আছে, একই বিষয়। এক্স ওয়াই তো গুণ অবস্থা আছে, তার উপর স্কয়ার, তার মানে ভাইয়া এক্স এর উপরে স্কয়ার হবে, ওয়াই এর উপরও স্কয়ার হবে। আশা করি 3 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 4 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। 4 নম্বর ফর্মুলা আমরা একটু আগে দেখলাম, এটা যদি গুণ অবস্থায় থাকে তার উপর যদি পাওয়ার থাকে জাস্ট 2 বার লিখতে হয়। ঠিক একইভাবে এটা কিন্তু a ডিভাইডেড b আছে, মানে ভাগ অবস্থায় আছে, তার উপর পাওয়ার। আমরা যে একটু আগে যেটা করলাম গুণের অবস্থায় তার উপর যদি পাওয়ার থাকে তার মানে দুইটার উপরে গুণ। ঠিক একইভাবে যদি ভাগ অবস্থায় থাকে তার উপর পাওয়ার, তার মানে উপরেরটার সাথেও সেই পাওয়ার হবে, নিচেরটার সাথেও সেই পাওয়ার হবে। বিষয়টি হচ্ছে এমন, মনে করো আমি একটি পদ লিখলাম বি ডিভাইডেড বাই সি, এটা জাস্ট উদাহরণ। তার উপর মনে করো স্কয়ার আছে, তাহলে এখানে যে ভগ্নাংশ আছে এর লব কিন্তু বি আর হর কি সি। যেহেতু ভগ্নাংশের ওপর স্কয়ার আছে তার মানে লবের ওপরও হবে স্কয়ার, হরের ওপরও হবে স্কয়ার। তার মানে বি আমরা লিখলাম, উপরে দেব স্কয়ার, নিচে যে সি আছে সি এর উপরে দেব স্কয়ার। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অথবা এই এক্সাম্পলটা আমরা অন্যভাবে দিতে পারি, সংখ্যার মাধ্যমেও দিতে পারি, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। মনে করো 2 ডিভাইডেড 3 আছে, তার উপর মনে করো স্কয়ার দেওয়া আছে,
তার মানে কি ভাইয়া, 2 এর উপর হবে স্কোয়ার ডিভাইডেড বাই 3 এর উপর হবে স্কোয়ার। আশা করি 4 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 5 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। 5 নম্বর ফর্মুলাটা হচ্ছে a টু দি পাওয়ার m পার টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। কি হয় ভাইয়া? গুণ হয়। আমি যদি তোমাদেরকে একটি এক্সাম্পল দিই তাহলে তোমরা আরো ভালোভাবে বিষয়টি বুঝতে পারবে। কিসে এক্সাম্পল? মনে করো আমি একটি চলক লিখলাম এ, তার উপর মনে করো স্কোয়ার আছে, তার উপর মনে করো কিউব দিলাম। দেখুন এখানে কি আছে, প্রথমে পাওয়ার আছে স্কোয়ার, তার উপর আবার পাওয়ার আছে কিউব। তাহলে একটু আগে আমরা কি শিখলাম, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে ভাইয়া তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে এ টু দি পাওয়ার এই যে 2 আর 3 দুইটা কি হবে, গুণ হবে। তাহলে এ টু দি পাওয়ার 3 দুগুণ কত হয়, 6 হয়। আশা করি 5 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এটা আমরা সংখ্যার মাধ্যমে লিখতে পারি। কেমন সংখ্যা? মনে করো আমি একটি সংখ্যা লিখে দিলাম 5, 5 এর উপর স্কোয়ার, তার উপর মনে করো দিয়ে দিলাম 4 সাপোজ। তো এখানে আমরা যেটা বেস আছে সেটা লিখে দেব 5। গুণের সময় মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে প্রথমে ছিল 2, আমরা 2 লিখে দেব গুণিত 4। তাহলে প্রথমে বেস 5 লিখে দিব, 4 দুগুণ কত হয়, 8। আশা করি 5 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 6 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। 6 নম্বর ফর্মুলা হচ্ছে m রুট ওভার a ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই m। অর্থাৎ মনে করো অঙ্কটা আছে এমন, a দেওয়া আছে, তার উপর মনে করো 3 দেওয়া আছে সাপোজ। এটাকে আমরা কি লিখতে পারি, এই যে এখানে রুট ওভার আছে, নিচে আছে a, তাহলে এখানে কি আছে, a আছে, এটাই হচ্ছে বেস। তাহলে আমরা a লিখে দিব, দিয়ে 1 ডিভাইডেড এই রুটের উপর যেটা থাকবে মাথার উপর সেটা আমরা 1 ডিভাইডেড লিখবো। আবার বলতেছি এখানে যেটা রুটের মধ্যে থাকবে এটা কিন্তু বেস, এটা আমরা লিখে দিব। তারপর এই রুটের উপর যেটা থাকবে এটা 1 ডিভাইডেড, সেটাই হবে আর কি। তাহলে যেহেতু 3 আছে তাহলে 1 ডিভাইডেড 3। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর একটা উদাহরণ আমরা দিতে পারি। মনে করো এখানে দেওয়া আছে 3, এখানে দেওয়া আছে 2। এটাকে আমরা কিভাবে লিখবো? তাহলে এখানে রুটের মধ্যে কি আছে, 3, তাহলে এটা হচ্ছে বেস। তাহলে রুটের উপর কি আছে, 2 আছে, তার মানে 1 ডিভাইডেড 2। এখন 3 এর উপর স্কোয়ার মানে 2টা 3 গুণ, 3 3 কত, 9। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 7 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। 7 নম্বর ফর্মুলাটা হচ্ছে a ডাজ নট ইকুয়াল টু 0। অর্থাৎ a যদি 0 না হয় সেক্ষেত্রে a এর উপর যদি 0 থাকে তাহলে তার মান হবে 1। এক কথায় মনে করো আমি লিখলাম গরু সাপোজ, এই যে গরু লিখলাম, এই গরুর উপর মনে করো 0 আছে, তার মানে তার মান কত হবে, অবশ্যই 1 হবে। তো মনে করো এখানে 2 আছে, তাহলে 2 এর উপর 0, তার মানে তার মান হবে 1। আবার মনে করো আমি লিখলাম 5, 5 এর উপর 0, তার মানে 1। এক্ষেত্রে আমরা একটি বিষয় বুঝলাম যে কোনো কিছুর উপর যদি 0 থাকে তাহলে তার মান হবে 1, কিন্তু সেই বেসটা কিন্তু 0 হতে পারবে না। মানে 0 এর উপর যে 0 আমরা লিখবো এমন হওয়া যাবে না, অবশ্যই এখানে সংখ্যাটি 0 থেকে বড় হতে হবে।
আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা হ্যাঁ, আমরা 7 আলোচনা করলাম, এখন আমরা 8 আলোচনা করব। এটাও ঠিক তাই। a does not equal to 2 0, a does not equal to 0, a যদি 0 না হয়, তার উপর যদি ইনভার্স 1 হয়, তাহলে 1 ডিভাইডেড সেটা হবে। এখানে শুধু 1ই হবে, বিষয়টি কিন্তু এমন নয়। আমি বিষয়টি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করো এখানে এ আছে, এর উপর -1, তার মানে কি, এই যে ইনভার্স আছে, ইনভার্স মানে কিন্তু পাওয়ার মাইনাস আর কি, মাইনাস মানে ইনভার্স আর কি। তাহলে ইনভার্সের জন্য আমরা 1 ডিভাইডেড লিখব, তারপর এখানে যেটা বেস আছে সেটা লিখব, এবং আমাদেরকে দেখতে হবে এখানে কত আছে, যেটা থাকবে জাস্ট সেটা লিখে দেব। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আবার মনে করো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, এর উপর মনে করো আছে -2, তাহলে এটাকে আমরা কি লিখব, প্রথমে এ লিখে দিব, ইনভার্সের জন্য 1 ডিভাইডেড, এখানে যে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। এখন এটা যদি আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়, চলো আমরা এক নজর দেখে নিই। মনে করো এখানে দেওয়া আছে 2 ইনভার্স 1, তার মানে কত ভাই, আমরা 2 লিখে দিব, আর ইনভার্সের জন্য 1 ডিভাইডেড 1, তার মানে 2 এর উপর 1 মানে কত, 2, তার মানে হাফ। চলো আমরা আরেকটি এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মনে করো 2 এর উপর ইনভার্স 3 দেওয়া আছে, তার মানে কত ভাইয়া, প্রথমে আমরা 2 লিখব, 1 ডিভাইডেড 3, এখন 1 ডিভাইডেড 2 এর উপর কিউব মানে কত, 8। আশা করি 8 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। চলো আমরা 9 নম্বর ফর্মুলা এখন দেখে নিই। 9 নম্বর ফর্মুলাটা হচ্ছে, যদি x ডাজ নট ইকুয়াল টু 0 হয়, মানে x যদি 0 না হয়, এবং a যদি 0 থেকে বড় হয়, b যদি 0 থেকে বড় হয়, এবং যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হয়, তবে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x। অর্থাৎ যদি পাওয়ার এবং পাওয়ার যদি সমান হয়, মনে করো প্রথম পদের পাওয়ার এবং দ্বিতীয় পদের পাওয়ার দুইটা সেম, মাঝখানে সমান সমান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি বেস টু বেস, অর্থাৎ a ইকুয়াল টু b। যেহেতু পাওয়ার দুইটা সমান, তাহলে নিচের দুইটা আমরা সমান লিখতে পারি। বিষয়টি এমন, আমরা একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এখানে দেওয়া আছে 2 এর উপর 7 সাপোজ ইকুয়াল টু 3 এর উপর মনে করো 7, তাহলে এই যে দুইটারই পাওয়ার কিন্তু সেম, তাহলে আমরা লিখতে পারি বেস টু বেস, অর্থাৎ 2 ইকুয়াল টু 3। আশা করি 9 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 10 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। 10 নম্বর ফর্মুলাটা কি, যদি a গ্রেটার দ্যান 0, মানে 0 থেকে a যদি বড় হয়, এবং a ডাজ নট ইকুয়াল টু 1, মানে a যদি 1 না হয়, এবং যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হয়, তবে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y। আগে আমরা কি লিখলাম ভাইয়া, যদি পাওয়ার সমান হয় তাহলে আমরা লিখতে পারি বেস টু বেস, আর এটা উল্টা, অর্থাৎ যদি দুইটারই যদি বেস একই হয় তাহলে আমরা লিখতে পারি পাওয়ার টু পাওয়ার। যেমন এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, দুইটারই বেস কিন্তু কি, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার টু পাওয়ার, অর্থাৎ x ইকুয়াল টু y। বিষয়টা হচ্ছে এমন, মনে করো আমি একটা উদাহরণ দিতে পারি, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, তাই দুইটার কিন্তু বেস একই, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার টু পাওয়ার, অর্থাৎ এই দুইটা হবে, তার মানে 3 ইকুয়াল টু 4। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এতক্ষণ আমরা সূচক লগারিদমের সূচক সম্পর্কিত ফর্মুলাগুলো বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা লগারিদম সম্পর্কিত ফর্মুলা নিয়ে আলোচনা করব। কাজে ক্লাসটা একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে দেখবে। আশা করি দেখলে তোমাদের লগ সম্পর্কিত ফর্মুলাগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো আমরা
লগারিদমের সূত্রগুলো দেখে নেই। প্রথম সূত্র শূন্য লগ, অর্থাৎ লগ এ লগ এ বেস 1, অর্থাৎ এই যে লগ আছে নিচে যে আছে এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে 1। লগ এ বেস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে যে আছে এটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে, আর এই যে আছে এটাও কোনোভাবেই 1 হবে না। এমন যদি হয় তাহলে এটা সমান সমান 0 হবে। এটাকে বলা হয় শূন্য লগ। আমরা একটি উদাহরণ দিতে পারি। মনে করো লগ 2 দেওয়া আছে, তার উপর 1। তাহলে কোনো কিছুর উপর যদি 1 থাকবে, মানে কোনো কিছুর উপর যদি 1 থাকে তাহলে তার মান হবে 0। এটাকে বলা হয় শূন্য লগ। আমরা আরো উদাহরণ দিতে পারি। মনে করো লগ 7 দেওয়া আছে, তার উপর 1। তাহলে 7 এর উপর 1 তো আছে, আর এক কথায় কোনো কিছুর উপর 1 থাকলেই তার মান হবে 0। এটাকে বলা হয় শূন্য লগ। তবে এটা হতে হবে কিন্তু লগ। আশা করি 1 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর ফর্মুলা আলোচনা করব। লগ এ বেস এ ইকুয়াল টু 1, অর্থাৎ দুইটা যদি একই হয় তাহলে আমরা 1 লিখতে পারি। যেমন মনে করো দেওয়া আছে লগ 2 বেস 2, বেস এবং পাওয়ার কিন্তু দুইটা একই, তাহলে এটা সমান সমান আমরা কি লিখব? 1 লিখব। আবার মনে করো লগ বি বেস বি, দুইটা কিন্তু একই, তাহলে এটা সমান সমান আমরা কি লিখব? 1 লিখব। এই যে দুইটা এক, এজন্য আমরা 1 লিখব। এক কথায় এই যে এই দুইটা একই, এজন্য আমরা 1 লিখব। এটাকে বলা হয় এক লগ। কি বলা হয়? এক লগ। এভাবে তোমরা মনে রাখতে পারো। লগ এ বেস 1 ইকুয়াল টু 0, এই যে 0 হচ্ছে এটা হচ্ছে শূন্য লগ। আর এই যে দুইটা বেস এবং পাওয়ার দুইটা একই, এই জন্য এখানে 1 হবে, এটা হচ্ছে 1 লগ। তারপরে 3 নম্বর ফর্মুলা, লগ এ বেস এম এন। এম এন কিন্তু এখানে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় যদি থাকে এটা সমান সমান আমরা লিখতে পারি লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। একটু আগে আমরা দেখে এসেছি সূচক সম্পর্কিত ফর্মুলায়, সেখানে আমরা দেখেছি গুণের সময় পাওয়ার কিন্তু যোগ হয়। এটাও ঠিক তাই, এই যে গুণ অবস্থা আছে এম এন, এই জন্য এখানে মাঝখানে কি হবে? যোগ হবে। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হতে পারি। যেমন মনে করো লগ বি দেওয়া আছে আর এখানে মনে করো লেখা আছে সিডি, সাপোজ। এটাকে আমরা কি লিখতে পারি? লগ বি বেস সি প্লাস লগ বি বেস ডি। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। 3 নম্বরে যে গুণের সময় কি হয়েছে? যোগ হয়েছে। আর 4 নম্বর কিন্তু ভাগ, একই বিষয়। আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, ঠিক একইভাবে এখানে শুধু মাইনাস হবে। আগে যেমন প্লাস হয়েছে এখানে জাস্ট মাইনাস, নিয়মটা একই। 5 নম্বর ফর্মুলা বলা হয়েছে এই যে এখানে গুণ আছে, এখানে গুণফলের লগ, এটাকে বলা হয় ভাগফলের লগ, ভাগ অবস্থায় যেহেতু আছে। আর এটা কি? এটা যদি আমরা লক্ষ্য করি কি লেখা আছে? লগ এ বেস এম টু দি পাওয়ার আর। এখানে কিন্তু পাওয়ারের উপর কিন্তু পাওয়ার আছে, তাহলে এটা কিসের লগ? এটা হলো ঘাতের লগ। একটি বিষয় মনে রাখবো ভাইয়া, যদি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার সামনে আসবে। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হতে পারি। তো মনে করো লেখা আছে লগ 2 টু দি পাওয়ার 5, তার উপর মনে করো 7 দেওয়া আছে। তো পাওয়ার এখানে কি আছে? 5, 5 এর উপর আবার 7 আছে। এই যে উপরে যেটা আছে এটা জাস্ট এই লগের সামনে আসবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? লগ 2 বেস 5, এই যে 7 আছে 7টা সামনে চলে আসবে।
আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এক কথায় এই পাওয়ার যেটা থাকবে সবার মাথার উপরে যেটা থাকবে এটা হচ্ছে লগের সামনে আসবে, এমন যদি থাকে। যেমন এখানে আর আছে, আরটা সামনে চলে আসবে, এটাকে বলা হয় ঘাতের লগ। তারপরে 6 নম্বর ফর্মুলা, লগ এ বেস এম ইকুয়াল টু লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে ভিত্তি পরিবর্তন। এই ফর্মুলা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া, একটু লক্ষ্য করো। আমরা আলোচনা করতেছি 6 নম্বর ফর্মুলা। যদি লগ এ টু দি পাওয়ার এ বেস এম ইকুয়াল টু, এটাকে কি আমরা লিখব, লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। বিষয়টা হচ্ছে এমন, এই যে এটা আমরা লিখলাম লগ বি বেস এম, যেটা ছিল সেটাই আমরা ফর্মুলা লিখেছি। লেখার পরে এই যে ভালো করে দেখুন, আমি যতটুকু অংশ নিয়েছি এইটুকু অংশ কাটা যাবে। কি যাবে ভাইয়া? কাটা যাবে। কেন কাটা যাবে? এটা কিন্তু বেস আর এটা হচ্ছে পাওয়ার, তাহলে বেস এবং পাওয়ার দুইটা একই, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এক লগ। তাহলে পাওয়ারের উপর মানে কত, এক লগ মান কত, 1। আর এই যে এ আছে, এটা এ বেসের সামনে চলে আসবে, তাহলে কত কি দাঁড়ালো, লগ এ বেস এম। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার 7 নম্বর ফর্মুলা, লগ এ বেস ভি ইকুয়াল টু, এটাকে আমরা কি করতে পারি, যেটা বেস আছে সেটা হবে পাওয়ার, যেটা পাওয়ার আছে সেটা হবে বেস। 1 ডিভাইডেড করলে মানে উল্টাটা, যেটা উপর আছে সেটা বেস হবে, যেটা বেস আছে সেটা হচ্ছে পাওয়ার হবে। তাহলে 1 ডিভাইডেড লগ, যেটা বি পাওয়ার ছিল এটা বেস হয়ে যাবে, তাহলে বি বেস, যেটা বেস ছিল এটা হবে পাওয়ার এ। আশা করি ফর্মুলাগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী কোনো অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।